শুভেচ্ছা সবাইকে। আমি দেবাশিস। আজকে গণিত ও গাণিতিক চিন্তা পদ্ধতির বিকাশ ধারাবাহিক আলোচনা আমি জ্যামিতি অংশটুকু শুরু করব। তো জ্যামিতি বলতে আমরা কি বুঝবো? জ্যা শব্দের অর্থ হলো ভূমি, সংস্কৃত ভাষায় জ্যা শব্দের অর্থ ভূমি, আর মিতি শব্দের অর্থ পরিমাপ শাস্ত্র। কাজে জ্যামিতি শব্দের উৎপত্তিগত অর্থ দাঁড়াচ্ছে ভূমির পরিমাপ শাস্ত্র। তো ভূমির পরিমাপ বলতে ভূমির কোনো দুটি বিন্দুর দূরত্ব ফিতা দিয়ে মাপবো, অর্থাৎ পরিমাপের যন্ত্র ব্যবহার করে কোনো কিছু পরিমাপ করা, যেমন চাঁদা দিয়ে কোণ মাপা, স্কেল দিয়ে দূরত্ব মাপা, ফিতা দিয়ে দূরত্ব মাপা। এটাই কি শুধু জ্যামিতি? না, এটাই ভূমি জ্যামিতির মূল উদ্দেশ্য নয়। জ্যামিতির উৎপত্তিগত মূল উদ্দেশ্য হলো ভূমি পরিমাপের জন্য কৌশল তৈরি করা। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা একটু দেখি। ধরা যাক মিশরের ভূমি, এটি মিশরের ভূমির একটি অংশ। তো এখানে কোথাও একটি পর্বতমালা রয়েছে, ছোট একটি পাহাড়ের প্রতিকৃতির সাহায্যে আমি এই পর্বতমালাটি বোঝানোর চেষ্টা করছি। তো এই পর্বতমালার যে কোনো এক পাশে ভূমিতে একটি বিন্দু আছে, চিত্রে উপরে দেখালো, আর তার বিপরীত পাশে চিত্রের নিচে আরেকটি বিন্দু আছে। তো এখন সমস্যাটি হলো এই দুটি বিন্দুর দূরত্ব পরিমাপ করতে হবে। আমরা এই ডটেড লাইনগুলোর সাহায্যে পরিমাপযোগ্য দূরত্বটি বোঝাচ্ছি। তো আমরা কি করে পরিমাপ করব? ফিতা দিয়ে কি পরিমাপ করতে পারবো? দেখা যাচ্ছে মাঝখানে কোথাও এই পর্বতমালাটি রয়েছে, কাজেই ফিতা দিয়ে আমরা সরাসরি এই দুটি বিন্দুর দূরত্ব পরিমাপ করতে পারছি না। মাঝখানে পাহাড় বা পর্বতমালা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে কি আমরা বুলডোজার নিয়ে এসে পর্বতমালা পুরোটাই উড়িয়ে দেব? তো এটি কোনো একটি কল্যাণকর সমাধান হতে পারে না। তো কি করা যায়? যে কোনো একটি বিন্দু, ধরা যাক উপরের বিন্দু থেকে পাহাড়ের পাশে ভূমিতে আমরা যে কোনো একটি সরল রেখা টানি, আবার অন্য বিন্দু থেকেও পাহাড়ের পাশে ভূমিতে আরেকটি সরল রেখা টানা যাক, যেন তারা পরস্পরকে ছেদ করে। এখন এই সরল রেখাটি এই অংশের সমান করে পরবর্তী অংশ থেকে একটি অংশ কেটে নিই, যাতে এই দুটি অংশ পরস্পর সমান হয়। আবার একইভাবে এই অংশের সমান করে এখান থেকে এই দূরত্বটি কেটে নিই। এখন যদি এই দুটি বিন্দু যোগ করি, তো এখানে দুটি ত্রিভুজ দেখা যাচ্ছে। মাধ্যমিক স্তর পর্যন্ত জ্যামিতিক জ্ঞান থেকে আমরা জানি এই দুটি ত্রিভুজ সর্বসম। দুটি জ্যামিতিক আকৃতি সর্বসম বলতে কি বোঝায়? একটি আকৃতির উপর আরেকটি আকৃতি বসালে যদি আকৃতি দুটি পুরোপুরি গায়ে গায়ে মিলে যায়, তখন তাদেরকে পরস্পর সর্বসম জ্যামিতিক আকৃতি বলা হয়। দুটি জ্যামিতিক আকৃতি যদি সর্বসম হয়, তাহলে তাদের অনুরূপ উপাদানগুলি সমান হবে। তো এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি, সর্বসমতার এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি প্রাচীন মিশরের লোকরাই বুঝতে পেরেছিল। তো বলা হয়ে থাকে যে খ্রিস্টপূর্ব প্রায় ৪,৫০০ বছর আগে মিশর সভ্যতায় প্রথম জ্যামিতি শাস্ত্রের উদ্ভব হয়। যদিও ঐতিহাসিকভাবে আরও আগে অন্যান্য সভ্যতায়ও জ্যামিতির অল্প বিস্তর প্রচলন শুরু হয়, কিন্তু মিশর সভ্যতায় প্রথম বিপুল পরিমাণে জ্যামিতিক জ্ঞান বা কৌশলগুলোর প্রয়োগ শুরু হয়। তো এই দুটি জ্যামিতিক আকৃতি সর্বসম, কাজেই এই দূরত্ব আর এই দূরত্ব পরস্পর সমান। এখন আমাকে আর কষ্ট করে এটি মাপতে হবে না। এই দূরত্বটি পরিমাপ করলেই আমরা আসলে আমাদের নির্ণয় দূরত্বটি বের করতে পারব। তো এখন ফিতা দিয়ে এই দুটি বিন্দুর দূরত্ব পরিমাপ করাটাই জ্যামিতি নয়। এই যে আমরা দুটা সর্বসম ত্রিভুজের সাহায্যে প্রতিবন্ধকের বাইরে আমরা আমাদের পরিমাপযোগ্য দূরত্বটিকে নিয়ে আসতে পারলাম, এই কৌশলটি হলো মূলত জ্যামিতি। তো জ্যামিতি শাস্ত্রের উৎপত্তিগত অর্থ হলো ভূমির পরিমাপের জন্য কৌশল নির্ধারণ করা। এই হলো জ্যামিতি শাস্ত্রের মূল উদ্দেশ্য, যে উদ্দেশ্যে সে পৃথিবীতে প্রথম মানুষ তাকে নিয়ে আসে।
তো আজকের যুগে জ্যামিতির কি শুধুমাত্র ভূমি পরিমাপই উদ্দেশ্য? তো যে ভূমি পরিমাপ করার জন্য কৌশল নির্ধারণ করার জন্য আমরা কি করতে পারি? তো দেখা যাচ্ছে কিছু জ্যামিতিক আকৃতির বৈশিষ্ট্য বা ধর্ম আমাদের জানা দরকার, যে ধর্মগুলো আমাদেরকে এই কৌশলগুলো সহজেই নির্ণয় করে দেবে। জ্যামিতিক আকৃতির ধর্ম বলতে আমরা জানি যে একটি জ্যামিতিক আকৃতির ত্রিভুজ, তার একটি বৈশিষ্ট্য হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। অর্থাৎ ত্রিভুজ যেমনই হোক তার তিনটা কোণ যোগ করলে সবসময় দুই সমকোণ পাওয়া যাবে। তো এটি ত্রিভুজের একটি বৈশিষ্ট্য। এভাবে যত আমরা বিভিন্ন রকম জ্যামিতিক আকৃতির বৈশিষ্ট্য বা ধর্ম খুঁজে পাবো, তত তাদেরকে প্রয়োগ করে দুরূহ কষ্টসাধ্য পরিমাপ কাজ আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। এবং জ্যামিতির মূল উদ্দেশ্য ছিল এটাই। তো বর্তমানে জ্যামিতির উদ্দেশ্য শুধুমাত্র ভূমি পরিমাপ করা নয়। জ্যামিতির উদ্দেশ্য হলো স্থানের বৈশিষ্ট্য নির্ধারণ করে। এই যে ত্রিভুজ কি আসলে? ত্রিভুজ হচ্ছে একটি পুরাতন সংজ্ঞা, এরকম তিন বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলা হয়। তাহলে যে তিনটি বাহু বলা হচ্ছে রেখাংশ, এই রেখাংশ হচ্ছে আমাদের স্থানের কিছু বিন্দু সমূহের সেট। তাহলে পুরো স্থান, যে স্থান বলতে কি বোঝায়? আমাদের এই প্রকৃতিতে যেখানে বস্তুসমূহ অবস্থান করার জন্য যে একটি সার্বিক সেট, যে একটি সর্বতব্যাপী একটি বিন্দুসমূহের সেট আছে, তাকে বলা হচ্ছে স্থান। তো ত্রিভুজ, বৃত্ত, সরল রেখা, রেখাংশ, কনিক ইত্যাদি, স্পাইরাল ইত্যাদি সবগুলো সেই বিশাল স্থানের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু উপসেট মাত্র। তো জ্যামিতির মূল উদ্দেশ্য হচ্ছে স্থানকালের বিভিন্ন উপসেটগুলোর বৈশিষ্ট্য বা ধর্ম নির্ধারণ করে আসলে সমগ্র স্থানেরই বৈশিষ্ট্য নির্ধারণ করা। তো এই বৈশিষ্ট্য নির্ধারণ করে আমাদের লাভ কি? একটি লাভ তো আমরা দেখতেই পেলাম, যে কারণে জ্যামিতি পৃথিবীতে প্রথম এসছে, যে ভূমি পরিমাপ করার জন্য কৌশল নির্ধারণ করা যাবে। এছাড়াও আরও কি করা যাবে আমরা দেখব। দুরূহ গাণিতিক সমাধান প্রক্রিয়া সহজেই উপলব্ধি করা যাবে আমি যদি সেই সমাধান প্রক্রিয়াটির একটি জ্যামিতিক কাঠামো তৈরি করি। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা একটু আলোচনা করি। একটি বহুল প্রচলিত একটি বীজগাণিতিক সূত্র আমি লিখছি। a plus b whole square is equal to a square plus twice ab plus b square। এটি একটি বহুল প্রচলিত বীজগাণিতিক সূত্র। তো আমরা গত আলোচনায়, বীজগণিতের আলোচনায় এই সূত্রটি নিয়ে কিছুটা কথা বলেছিলাম। তো দেখা যাচ্ছে দুটি বাস্তব সংখ্যা সবসময় একটি বৈশিষ্ট্য দেখাবে, যে এই দুটি সংখ্যার যোগফলের বর্গ সবসময় একটির বর্গ আরেকটির বর্গ এবং দুটির গুণফলের দ্বিগুণের সমষ্টি সমান হবে। কিন্তু কেন এমন হয়? বীজগণিত কিন্তু কেন এমন হয় এই উপলব্ধির জায়গায় আমাদেরকে নিতে সাহায্য করতে পারে না। তো দেখা যাক এই সমস্যাটির একটি জ্যামিতিক কাঠামো তৈরি করা যায় কিনা, এবং সেই জ্যামিতিক কাঠামো আমাদের এই সূত্রটিকে বিশ্লেষণ করতে বা উপলব্ধির জায়গায় পৌঁছাতে কতটুকু সাহায্য করতে পারে। ধরা যাক একটি রেখাংশ আমরা কল্পনা করি। ধরা যাক এই রেখাংশটির দৈর্ঘ্য হচ্ছে এ। রেখাংশটিকে আর একটু বাড়িয়ে দিলাম। ধরা যাক বর্ধিত অংশের দৈর্ঘ্য হচ্ছে বি। কাজেই এই সম্পূর্ণ রেখাংশের দৈর্ঘ্য হবে এ প্লাস বি। তো এ প্লাস বি হোল স্কোয়ার বলতে আমরা জ্যামিতিকভাবে কি বুঝবো? আমরা জানি এক্স যদি যে কোনো একটি রেখাংশ হয়, তো এক্স রেখাংশ দিয়ে গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটি হলো এক্স স্কোয়ার। তো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তার ক্ষেত্রফল হয় এক্স স্কোয়ার। কেন এটি হয় সেটি আমরা জ্যামিতির ধারাবাহিক বিশদ অধ্যায় ভিত্তিক আলোচনাতে আমরা সেটি কারণ ব্যাখ্যা করব।
তো আপাতত ধরে নিই যে একটি বাহুর দৈর্ঘ্য, একটি রেখাংশের দৈর্ঘ্য যদি x হয়, তাহলে সেই রেখাংশটি দ্বারা তৈরি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই হবে এক্স স্কোয়ার। তাহলে a প্লাস বি যদি এই রেখাংশটির দৈর্ঘ্য হয়, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এই a প্লাস বি রেখাংশটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই বর্গক্ষেত্রটির, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস বি, এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলই হবে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই বাহুটির দৈর্ঘ্য a প্লাস বি, কাজে এই বাহুটির দৈর্ঘ্য a প্লাস বি। তাহলে এই বাহুটিকে দুটি অংশে বিভক্ত করি, এই অংশটি হলো এ আর বাকি অংশটি হলো বি। এখন এই বিন্দু দিয়ে এদের যে কোনো একটি সমান্তরাল একটি রেখাংশ আঁকি, এবং এই বিন্দু দিয়ে এদের যে কোনো একটি সমান্তরাল একটি রেখাংশ আঁকি। তো এই রেখাংশ দুটি দ্বারা বর্গক্ষেত্রটি চারটি অংশে বিভক্ত হলো। এই অংশের দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এই অংশের দৈর্ঘ্য হবে, একইভাবে উপরের অংশটির দৈর্ঘ্য হবে এ। এটি যদি বি হয়, একইভাবে এটিও হবে বি, এবং এই অংশটির দৈর্ঘ্য হবে বি। এই অংশের দৈর্ঘ্য এ হলে এটি এ হবে, এটিও এ হবে। আবার এটা যেহেতু বি, কাজে এই অংশের দৈর্ঘ্য বি, আবার উপরের অংশ দৈর্ঘ্য বি। তো দেখা যাক এই চারটি ক্ষেত্র কি কি। এই ক্ষেত্রটি হলো একটি এ এ রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, যার ক্ষেত্রফল হলো এ স্কোয়ার। একইভাবে এটি হচ্ছে এ এবং বি, এই দুটি বাহু দ্বারা গঠিত একটি আয়তক্ষেত্র, যার ক্ষেত্রফল হচ্ছে এ বি। আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ যদি এ বি হয়, তাহলে সেই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে এ ইন্টু বি। একইভাবে এটি একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, কাজেই এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার। আর এটি আরেকটি আয়তক্ষেত্র যার দুটি বাহু যথাক্রমে এ আর বি, কাজেই এটির ক্ষেত্রফল হচ্ছে এ বি। তাহলে দেখা যাচ্ছে এই সম্পূর্ণ এ প্লাস বি হোল স্কোয়ার বর্গক্ষেত্রটি চারটি অংশে বিভক্ত হলো। একটি হলো এ স্কোয়ার, আরেকটি হলো বি স্কোয়ার, আর দুইটা এ বি, কাজে টুয়াইস এ বি। কাজে সম্পূর্ণ ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার অবশ্যই এই টুকরোগুলোর সমষ্টির সমান হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার অবশ্যই এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান হবে। তো এই বীজগাণিতিক সূত্রটির আমরা একটি জ্যামিতিক কাঠামো তৈরি করলাম, এবং সহজেই উপলব্ধির জায়গায় পৌঁছানোর চেষ্টা করতে পারলাম যে কেন এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সবসময় এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার হবে। কাজেই জ্যামিতিক আজকের যুগে মূল উদ্দেশ্য হলো স্থানের বৈশিষ্ট্য নির্ধারণ করে, আরও সঠিকভাবে বললে শুধু স্থান নয়, সঠিকভাবে বললে আমাকে বলতে হবে স্থান কালের বৈশিষ্ট্য নির্ধারণ করে। কাল বলতে সময়। কোনো একটি পদার্থবিজ্ঞানের কোনো একটি আলোচনায় আমরা দেখব আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্বে স্থান এবং কালকে, এই পৃথক দুটি সত্তা যেগুলোকে আমরা পৃথক জানতাম, সেগুলোকে আইনস্টাইন এক দেখালো, অর্থাৎ স্থান বলে আলাদা কোনো কিছুর অস্তিত্ব নেই। স্থান কাল নামক একটি বিষয় আমাদের এই প্রকৃতিতে উপস্থিত, যার মধ্যে বস্তুসমূহ আছে, বস্তুসমূহ আসলে অবস্থান করছে। ওকে, তো জ্যামিতির মূল উদ্দেশ্য হলো স্থানকালের বৈশিষ্ট্য নির্ধারণ করে তাকে বিভিন্ন পরিমাপ কাজে প্রয়োগ করা, এবং বিভিন্ন গাণিতিক নিয়মগুলোর, সূত্রগুলোর প্রকৃতি উদ্ঘাটন করা, অর্থাৎ উপলব্ধির স্তরে পৌঁছানোর চেষ্টা করা। এই হলো জ্যামিতির মূল উদ্দেশ্য। তো সেই প্রাচীন 4500 বছর আগে প্রাচীন মিশরীয় যুগে যে জ্যামিতিশাস্ত্র উদ্ভব হলো, সেই জ্যামিতিশাস্ত্র তারা তৈরি করেছিল পর্যবেক্ষণ করে করে, হাতে, নিজের হাতে মাপযোগ করে করে। তো তারা সরল রেখা কী করে আঁকতো, রেখাংশ কী করে আঁকতো, তাদের কি স্কেল ছিল, তারা বৃত্তচাপ কী করে আঁকতো, বৃত্ত কী করে আঁকতো, এই দুটি বিষয় তারা আঁকতে পারতো, এই দুটি জ্যামিতিক আকৃতি তারা আঁকতে পারতো। একটি রেখাংশ একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের, যে কোনো দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকতে পারতো, আর যে কোনো ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকতে পারতো। তো কীভাবে আঁকতো, কী যন্ত্র ব্যবহার করে আঁকতো? স্বাভাবিকভাবেই তারা হাতের কাছে সবচেয়ে বেশি পাওয়া যায় এরকম যন্ত্র, যেমন গাছের লতা, সুতা, এগুলোকে তারা পরিমাপ যন্ত্র হিসেবে ব্যবহার করত। একটা সুতাকে টান টান করলে সেটি সরল রেখার, প্রায় সরল রেখার আকৃতি
নিয়ে দাঁড়াবে। আবার সেই টান টান সুতার একটি প্রান্ত যদি আমি ভূমিতে কোথাও আটকিয়ে দিয়ে টান টান করে যদি আরেকটি প্রান্ত ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে এটি একটি বৃত্ত বা বৃত্তচাপ, সম্পূর্ণ বৃত্ত অথবা বৃত্তচাপ অঙ্কন করবে ভূমিতে। কাজে তারা গাছের লতা, সুতা এগুলোর সাহায্যে সরল রেখা এবং বৃত্তচাপ আঁকতে পারত, এবং এই দুটি অঙ্কনের সাহায্যেই তারা তাদের যাবতীয় ভূমি পরিমাপ সমস্যা সমাধান করতে পারত। তো পরবর্তীতে তারাও জানতো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, কিন্তু কেন এটা হচ্ছে জানতো না। তারা মাপযোগ করে সবসময় দেখতো যে ত্রিভুজ যেমনই হোক সবসময় তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান হবে। কিন্তু পরবর্তীতে গ্রিক দার্শনিক এবং গণিতবিদ ইউক্লিড জ্যামিতিকে ঢেলে সাজালেন। প্রাথমিক কতগুলো স্বীকার্য দিয়ে শুরু হলো জ্যামিতিশাস্ত্র, আর বাদ বাকি সব কিছু যুক্তি পদ্ধতির সাহায্যে, সমস্ত জ্যামিতিক আকৃতির বৈশিষ্ট্যগুলো যুক্তি পদ্ধতির সাহায্যে নির্ণয় করার চেষ্টা করলেন, এবং যুক্তি পদ্ধতির সাহায্যে অর্থাৎ নিয়মের সাথে যুক্ত করার প্রক্রিয়া সাহায্যে ইউক্লিড যখন বিভিন্ন জ্যামিতিক আকৃতির বৈশিষ্ট্য নির্ধারণ করার চেষ্টা করলেন, তখন দেখলেন অনেক বৈশিষ্ট্য তিনি আবিষ্কার করে ফেলতে পারলেন। তার এলিমেন্টস গ্রন্থের 13টা খণ্ড আছে, সেই এলিমেন্টস গ্রন্থের ম্যাক্সিমাম খণ্ডতে তিনি জ্যামিতি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, এবং যুক্তি পদ্ধতি প্রয়োগ করে প্রথম জ্যামিতিশাস্ত্রে যুক্তি পদ্ধতির প্রয়োগ দেখালেন আমাদেরকে ইউক্লিড। তো প্রায় 1000 খানেক উপপাদ্য তিনি শুধু যুক্তি পদ্ধতির সাহায্যে বের করে ফেললেন, যেটা আসলে যে উপপাদ্যগুলো আসলে শুধুমাত্র মাপযোগ করে আমরা আদৌ কখনো বের করতে পারতাম না এই বৈশিষ্ট্যগুলো। তো ইউক্লিড প্রদত্ত যে পদ্ধতি, অর্থাৎ স্বীকার্য দিয়ে শুরু করে তারপর নিজেরা যুক্তি বা বিশ্লেষণ করে জ্যামিতিক আকৃতিগুলোর বৈশিষ্ট্য নির্ধারণ করার যে পদ্ধতি, সেই পদ্ধতির জ্যামিতিকে বলা হয় আজকের যুগে ইউক্লিডিয়ান জিওমেট্রি। তো আমরা 9-10 পর্যন্ত জ্যামিতির যে বড় অংশ আমরা করেছি, সেই বড় অংশটুকুই হচ্ছে আসলে ইউক্লিডিয়ান জিওমেট্রি। যদিও 9-10-এর বর্তমান সিলেবাসে জ্যামিতির অন্যান্য পদ্ধতি, যেমন স্থানাঙ্ক জ্যামিতি বা বিশ্লেষণী জ্যামিতি, এই অংশটুকু বর্তমান সিলেবাসে 9-10-এর বাংলাদেশের 9-10-এর বর্তমান সিলেবাসে আছে। তো জ্যামিতিক আকৃতিগুলোর বৈশিষ্ট্য নির্ধারণ করার পদ্ধতি যদি শুধু হয় আমাদের যুক্তি পদ্ধতি, তাহলে তো আমরা নিজেরা যুক্তি করে সমস্ত জটিল জ্যামিতিক আকৃতিগুলোর বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারবো না। তো আমরা গত আলোচনায় দেখেছিলাম, আমরা যখন বিশ্লেষণ করতে পারি না নিজেরা, তখন বীজগণিতকে যদি আমি প্রয়োগ করতে পারি, সে আমার হয়ে বিশ্লেষণ করে দেয়। তো পরবর্তীতে ইউক্লিডীয় যুগের পরবর্তীতে রেনে দেকার্তে প্রথম জ্যামিতিতে বীজগণিতের প্রবেশ করান, এবং সেই জ্যামিতিকে বলা হয় বিশ্লেষণী জ্যামিতি। তো বিশ্লেষণী জ্যামিতির কি উদ্দেশ্য ভিন্ন? সমস্ত জ্যামিতির যত রকম জ্যামিতির শাখা আছে, সব জ্যামিতির উদ্দেশ্য একটাই, স্থানকালের বৈশিষ্ট্য নির্ধারণ করে তাকে প্রয়োগ করা বিভিন্ন কাজে। তো বিশ্লেষণী জ্যামিতি হচ্ছে বিশ্লেষণী পদ্ধতিতে স্থানকালের বৈশিষ্ট্য নির্ধারণ করা। তো আমরা কোনো একটি আলোচনায়, ধারাবাহিক অধ্যায়ভিত্তিক আলোচনায় বিশ্লেষণী জ্যামিতি শুরু করব এবং আলোচনা চালিয়ে যাব। তো জ্যামিতির অন্যান্য আরও অনেক বহুল জনপ্রিয় পদ্ধতির মধ্যে একটি হলো রূপান্তর জ্যামিতি। তো আজকে আমি একটু রূপান্তর জ্যামিতির সামান্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। রূপান্তর জ্যামিতিতে জ্যামিতিক আকৃতিগুলো স্থির থাকে না, চলমান, গতিশীল অথবা ঘূর্ণায়মান, যে কোনো ধরনের গতিশীল তারা থাকতে পারে। একটি উদাহরণ দিয়ে এটা বোঝানো যাক রূপান্তর জ্যামিতির প্রয়োগটা কি হতে পারে। ধরা যাক এটি একটি রেখাংশ, আমার হাতের এই মার্কারটি একটি রেখাংশ। এই রেখাংশটিকে যদি আমি শূন্যে ঘুরিয়ে ঠিক বিপরীত অবস্থানে নিয়ে আসি, তাহলে সে কত ডিগ্রি ঘুরল? হ্যাঁ, আমরা সবাই বলতে পারবো আশা করি যে সে আসলে বিপরীত দিকে নিয়ে আসাতে সে আসলে স্থানে মোট 180 ডিগ্রি ঘুরে আসলো। তো এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, আমি বারবার বলছি কথাটা, তো এটি আমরা কিভাবে প্রমাণ করেছি? মাধ্যমিক স্তর পর্যন্ত আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে দেখেছিলাম অনেক
কষ্ট করে কিছু অঙ্কন করে ত্রিভুজের এক বাহুকে বাড়িয়ে দিয়ে সেখান থেকে আরেক বাহু সমান্তরাল রেখা এনে ইত্যাদি উপপাদ্যগুলো প্রয়োগ করে আমরা কষ্ট করে সেটিকে প্রমাণ করেছি, সেটিকে আবিষ্কার করেছি। কিন্তু রূপান্তর জ্যামিতি এক মুহূর্তে আমাকে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ এই বৈশিষ্ট্যটি খুব সহজেই দেখিয়ে দেয়। আমরা দেখি বিষয়টা একটু। ধরা যাক এটি একটি ত্রিভুজ। তো এই ত্রিভুজে 3টা কোণ আছে। তো আমাদের দেখতে হবে এই 3টা কোণের যোগফল বা সমষ্টি কত হয়। তো ত্রিভুজের যে কোনো একটা বাহু বরাবর একটি রেখাংশ কল্পনা করি। আমার হাতের মার্কারটি অবশ্য ছোট হয়ে গেছে, যাই হোক আমরা কল্পনা করি এতটুকু রেখাংশ। দেখুন এই রেখাংশটিকে আমরা ত্রিভুজের 3টা কোণ বরাবর ঘুরিয়ে নিয়ে এসে দেখতে চাইব যে রেখাংশটি কোন অবস্থানে আছে। তো এই রেখাংশটিকে যদি আমরা প্রথমে ত্রিভুজের ভূমির সাথে লাগানো এই কোণ বরাবর ঘুরিয়ে নিয়ে আসি, তারপর যদি শীর্ষ কোণ বরাবর ঘুরিয়ে নিয়ে আসি, তারপর যদি আরেকটি যে কোণ অবশিষ্ট আছে সেই কোণ বরাবর ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে আমরা দেখছি এই রেখাংশটি ঠিক বিপরীত অবস্থানে গিয়ে উপস্থিত হলো। প্রাথমিকভাবে রেখাংশটি এভাবে ছিল, 3টি কোণ বরাবর ঘুরিয়ে আনার পর সেটি বিপরীত অবস্থানে এসে উপস্থিত হলো। কাজেই এই স্থানে এই 3টি কোণ ঘুরে আসাতে রেখাংশটি তার অবস্থান পাল্টে বিপরীত অবস্থানে চলে আসলো। কাজেই আমরা জানি একটি রেখাংশ যদি ঘুরে বিপরীত অবস্থানে আসে সে শূন্যে মোট 180 ডিগ্রি ঘুরে আসলো। কাজেই রূপান্তর জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ শাখা ঘূর্ণন জ্যামিতি আমাকে সহজেই দেখিয়ে দিল যে একটি রেখাংশকে যদি আমি ত্রিভুজের 3টা কোণ বরাবর ঘুরিয়ে নিয়ে আসি তাহলে রেখাংশটি ঠিক বিপরীত অবস্থানে চলে আসে। তো রূপান্তর জ্যামিতির সাহায্যে আমরা খুব সহজেই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ এটি উপলব্ধি করতে পারলাম। তো এভাবে জ্যামিতির অন্যান্য অনেক শাখা আছে, আমরা যখন বিভিন্ন সময়ে সেই আলোচনাগুলো করার চেষ্টা করব। তো আজকের যুগে জ্যামিতি আর বীজগণিত দুইজন অঙ্গাঙ্গিভাবে হাতে হাত ধরাধরি করে চলে। বীজগণিত বিশ্লেষণী পদ্ধতিতে কোনো একটি সমস্যার সমাধান বের করে দেয়, আর জ্যামিতি সেই সমস্যাটি একটি জ্যামিতিক কাঠামো তৈরি করে উপলব্ধিকে সে স্তরে উন্নীত করতে সাহায্য করে। তো আজকের আলোচনায় এই পর্যন্তই। ধন্যবাদ।